হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আল্লু অর্জুনের সিনেমা বেদম, এই সিনেমাটা 2010 সালের সিনেমা, সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। এর ডিরেক্টর হলেন ক্রিস জে। এবং এখানে আমরা যে যে অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাচ্ছি, আল্লু অর্জুন, অনুষ্কা শেট্টি, মনোজ বাজপেয়ী সহ আরও অনেককে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু মূলত আহ, মানে পাঁচটা আলাদা আলাদা চরিত্রকে নিয়ে এই সিনেমাটাতে অনুষ্কা শেট্টি আছে বলে কখনোই ভাববেন না যে আল্লু অর্জুন হিরো। সেক্ষেত্রে অনুষ্কা শেট্টির সঙ্গে আল্লু অর্জুনের যেরকম আমরা চিন্তা করে থাকি যে কোনো কেমিস্ট্রি, লাভ ইন্টারেস্ট, এই ধরনের কিন্তু কিছু না। এদের ব্যাকগ্রাউন্ডগুলো সব আলাদা আলাদা। যেমন বিবেক, ইন্ট্রো হচ্ছে কিন্তু বিবেক বলে চরিত্রটাকে দিয়ে। সে একজন রকস্টার, সে একজন, তার লাভ ইন্টারেস্ট আলাদা। এবং অনুষ্কা শেট্টি, সরোজ, সে কিন্তু একজন পতিতালয়ে থাকা একটি মেয়ে, এবং তার সঙ্গে তার সিনারিও, তার মানে সমস্ত কিছু পরিবেশ একদম আলাদা। এরপর আমরা যদি চলে আসি আল্লু অর্জুনের ক্যারেক্টারে, সে হচ্ছে, তাকে বলা হচ্ছে, মানে তার নাম হচ্ছে রাজু। এবং সে কি করে, সে হচ্ছে কেবল অপারেটর। সে তার টারগুলো ঠিক করে, কেবলের তার ঠিক করে। তো তাকে বলা হচ্ছে কেবল রাজু। মনোজ বাজপেয়ীর যে চরিত্রটা, সেটা হচ্ছে রহিমউদ্দিন কুরেশি, তার নাম। মনোজ বাজপেয়ীর চরিত্র, তার পরিবেশটা হচ্ছে আলাদা। মনোজ বাজপেয়ী তার স্ত্রী, সে পরিবেশটা এক। তারপর হচ্ছে আল্লু অর্জুনের যে কেবল রাজু, তার পরিবেশটা এক। বিবেক যে রকস্টার হতে চায়, তার পরিবেশটা এক। আবার সরোজ যে একজন পতিতালয়ে থাকে, তার পরিবেশটা কিন্তু আলাদা। তো সবকটা আলাদা আলাদা চরিত্রগুলো একই সঙ্গে একটা ঘটনার জন্য কি করে একই জায়গায় চলে আসে, সেটা নিয়ে হচ্ছে বেদমের গল্প। এবং এখানে সবাইকার একটাই জিনিস, যেমন বিবেক আর রহিমউদ্দিন কুরেশি, মানে মনোজ বাজপেয়ীর চরিত্রটা, এখানে এদের দুজনের কিন্তু অ্যাজ সাচ অর্থের কোনো সমস্যা নেই। একজন রকস্টার হতে চায়, আর রহিমউদ্দিন কুরেশিকে মোটামুটি একজন মানে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের একটি ক্যারেক্টার, সে তার ফ্যামিলিকে নিয়ে। কিন্তু সরোজ আর কেবল রাজু, এদের দুজনের কিন্তু অর্থের দরকার, এবং তার জন্য তারা এমন অনেক কিছু কাজ করে। বিশেষ করে কেবল রাজু, মানে আল্লু অর্জুনের যে চরিত্রটা, যেগুলো হয়তো এমনিতে হয়তো আমরা যদি সাদা চোখে দেখি সেগুলো হয়তো ঠিক নয়, কিন্তু এবং এই সিনেমাটার শেষে আপনারা গিয়ে দেখতে পাবেন যে কিভাবে মানে সমস্ত জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যে কেবল রাজু, মানে আল্লু অর্জুনের যে লাভ ইন্টারেস্ট, সে কিন্তু আলাদা, মানে আলাদা একটি মেয়ে। তো সেই মেয়েটা হচ্ছে খুব উচ্চ বর্ণের মেয়ে, বর্ণ এখানে বলাটা ভুল হবে, বড় লোকের মেয়ে। তো সেই মেয়েটার সঙ্গে তার যে অ্যাফেয়ার বা পরিণতি, সেটা কি কেমন হবে সেটা। তারপর রকস্টার বিবেক, সে কি রকস্টার হতে পারলো। সরোজ যে ওই জীবনটা চায় না, সে সেখান থেকে কি বেরোতে পারলো। এবং রহিমউদ্দিন কুরেশি, এখানে আরেকটা চরিত্র আছে, একজন পুলিশ ইন্সপেক্টরের চরিত্র আছে। সেই চরিত্রটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র। তিনি আমার যদ্দূর মনে হয় একজন মালায়ালাম অ্যাক্টর তিনি। তো এই যে রহিমউদ্দিন কুরেশির যে চরিত্রটা, তার সঙ্গে এই যে পুলিশ ইন্সপেক্টরের যে চরিত্রটা, এদের মধ্যে সবসময় কিছু না কিছু একটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু টাসেল হয়েছে। এবং সেই পুলিশ ইন্সপেক্টরটা হচ্ছেন হিন্দু, এবং রহিমউদ্দিন কুরেশি মানে মনোজ বাজপেয়ীর চরিত্রটার নামটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন। এবং তিনি সবসময় এইরকম ধরনের লোকদেরকে দেখলে, যে পুলিশ ইন্সপেক্টর, মানে তাদেরকে কোনো না কোনোভাবে হেনস্থা করবে। মানে কষিয়ে চড় মারাটা তো মানে তার কাছে কোনো ম্যাটার করছে না। কিন্তু এই সিনেমার শেষে তার মানসিকতা, এই পুলিশ ইন্সপেক্টরের মানসিকতাটা যেভাবে বদলে যায়, সেই জিনিসটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। এবং এখানে রহিমউদ্দিন কুরেশির যে চরিত্রটা, মনোজ বাজপেয়ীর চরিত্র, এত একজন উল্টো দিকের মানুষ, এত তার ওপর সব সময়, মানে ইনফ্যাক্ট ওই পুলিশ ইন্সপেক্টরটার জন্য রহিমউদ্দিন কুরেশির মানে প্রেগন্যান্ট ওয়াইফ, তার দুটো বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, মানে গেছিল। এবং একটা মন্দিরের সামনে বসে যখন তার বউ কাতরাচ্ছে বৃষ্টির মধ্যে, সেখানে মনোজ বাজপেয়ীর অভিনয়, মানে ওই যে বাচ্চা মারা গেল,
মানে তার আগের মুহূর্তে দেখাচ্ছে যে দুটো বাচ্চার দুটো নামকরণ করা হয়েছে, ওই যে বাচ্চাটা যে মারা গেল এবং মন্দিরের সামনে বসে রহিমউদ্দিন কুরেশির যে কান্না, ওই জায়গাতে মনোজ বাজপেয়ীর যে অভিনয়, মানে মানে এটা কোনো মানে কি বলবো, মানে এটা 2010 সালের সিনেমা হলেও এটা মানে দারুণ। ওই ওই সিনগুলো মনোজ বাজপেয়ী যে যে জায়গাগুলোতে আছে সেই সেই জায়গাগুলোর সিনগুলো টপ নচ। বরঞ্চ আমি বলবো যে বিবেক চরিত্রটা যে যে জায়গাগুলোতে আছে সেখানে আমার অতটা ভালো লাগেনি। এখানে আমি আল্লু অর্জুনের পারফরমেন্স আমি মডারেটই বলবো, আমি খুব ভালো পারফর্মার হিসেবে খুব ভালো তিনি করেছেন, সেটা আমি বলবো না, টু বি ভেরি অনেস্ট। এবং এখানে অনুষ্কা শেট্টির পারফরমেন্স কিন্তু আমার ভালো লেগেছে। তবে এখানে এটা তো গেল চারজন, তাহলে আমি বলেছি পাঁচটা আলাদা আলাদা জায়গা আছে, তাহলে 5 নম্বর হচ্ছে রেবতী আর বিষ্ণু গোপাল। এরা দুজন মানে মানে একজন বাবা আর মেয়ে, মানে সে মেয়ে তার নিজের সন্তানের জন্য নিজের কিডনি পর্যন্ত আর কি আর কি সে বিক্রি করছে, অপারেশন হয়েছে কি না 40,000 টাকা পাওয়ার জন্য। তো সেই হিসাবে মানে এই যে কিডনি বিক্রি করা, এই এই সিচুয়েশনটা না খুব মানে খুব মর্মান্তিক এই সিচুয়েশনটা। মানে এই এই পার্টিকুলার এদের দুজনের যে চরিত্রটা, বাবা আর মেয়ের যে চরিত্রটা, তো অ্যাকচুয়ালি এই চরিত্র দুটো হচ্ছে রেবতী আর বিষ্ণু গোপাল, এই চরিত্রগুলো হচ্ছে বাকি যে চারটে চরিত্র আছে সেই চরিত্রগুলোকে কোনো না কোনোভাবে এক জায়গায় নিয়ে আসে, এবং সেই এক জায়গায় নিয়ে এসে সেখানে একটা ঘটনা ঘটে এবং তারপরে যে পরিণতি হয়, একটা ক্লোজার, ভালো একটা ক্লোজার কিন্তু পেয়েছে। তা বলে কি চিত্রনাট্য কি ডাউনফল হয়নি? হ্যাঁ, চিত্রনাট্যের ডাউনফল হয়েছে। বিশেষ করে আমার আল্লু অর্জুনের ক্ষেত্রেই আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি, মানে ডিরেক্টর আমার যদ্দূর মনে হয় আল্লু অর্জুনকে একজন মানে কি বলবো, লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার প্লে মানে এখানে কিন্তু সে করেনি, যে সে কোনো ভুল করছে না, সে যেটা করছে সব কিছু ঠিকঠাক করছে, সে ভুলভাল কাজকর্ম সে করবে না, খুব আদর্শ নিয়ে চলে না, সেই জিনিসটা কিন্তু আল্লু অর্জুনের ক্ষেত্রে কিন্তু এখানে হয়নি, সেটা করেনি। করেনি সেটা দেখানোর চেষ্টাটা খুব ভালো, কিন্তু আফটার অল সেটা স্ক্রিন প্লে লেভেলে সেটা আর যেতে পারেনি। সেই জন্য আল্লু অর্জুনের চরিত্রটাকে আমার একটু বাকি চরিত্রগুলোর থেকে একটু বেশি আমার দুর্বল মনে হয়। বেটার কি আল্লু অর্জুন যখন একা কোনো সিনেমায় থাকছে, তো যখন তাকে লার্জার দ্যান লাইফ হিসাবে একটা চরিত্র হিসেবে দেখানো হচ্ছে, জাস্ট লাইক ডিজে, তো ধ্রুব জগন্নাথের যে চরিত্রটা লার্জার দ্যান লাইফ একটা চরিত্র, সেখানে কিন্তু আল্লু অর্জুনের পারফরমেন্স কিন্তু ভীষণ ভালো, মানে ভীষণ ভালো, মানে একদম মাস কমার্শিয়াল হিরো হিসাবে তাকে সবসময় 1 নম্বর দেওয়া যায়। কিন্তু এই রকম এই যে অফ বিটের একটু গ্রে শেডের চরিত্র হবে, একটু মানে কি বলবো, তুমি লার্জার দ্যান লাইফ নাও, আজকে আপনারা হয়তো পুষ্পার কথা বলতে পারেন, কিন্তু পুষ্পাতে কিন্তু ওই কিন্তু হাইলাইটেড, ওর গ্রে শেডের চরিত্র, চন্দন কাঠ বিক্রি করছে তাকে আমরা আর যা কিছু হোক সাধু পুরুষ তো বলতে পারি না চরিত্রটাকে। হ্যাঁ, তো সে কিন্তু গ্রে শেডের চরিত্র, কিন্তু সমস্ত স্পটলাইটটাই কিন্তু তার দিকে আছে, মানে সেই চরিত্রটাও লার্জার দ্যান লাইফ, এটাই দেখানো হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সেটা দেখানো হয়নি, তার মানে কি মাল্টি স্টারার সিনেমা হলে সেক্ষেত্রে আল্লু অর্জুনের, আমার সিনেমাগুলো স্টাডি করে যেটা মনে হলো যে আল্লু অর্জুনের সমস্যা হয় বা হয়েছে, ওই জন্য তারপর থেকে আমার মনে হয়েছে যে মাল্টি স্টারার যখনই সিনেমা হবে, মানে এরকম এক্সপেরিমেন্টাল সিনেমা, যে হ্যাঁ চারটে আলাদা আলাদা পরিবেশ সেখান থেকে মানে মানে অভিনয়কে বার করে নিয়ে আসা, এই মানে উল্টো দিকে মনোজ বাজপেয়ীকে দেখুন, একজন জাত অভিনেতা, অতগুলো চরিত্র আছে, তারও তো এগেনস্টে 4-5টা মানে আলাদা আলাদা চরিত্র আছে, এমন তো নয় যে তাকে লার্জার দ্যান লাইফ হিসাবে এখানে দেখানো হয়েছে না, তার মানে চরিত্রটাকে এত সুন্দরভাবে লেখা হয়েছে, সেই মানুষটার চরিত্রটা, সেই মানুষটার চরিত্রটার জন্য একটা এম আছে, মানে সে একজন অভিনেতা, এত সুন্দর সে পারফরমেন্স দিয়েছে, মানে দেখার মতো, ওইটুকু জায়গায় ওইটুকু স্পেসে যতটুকু পেরেছে, হয়তো আধ ঘন্টা, আধ ঘন্টাও না, হয়তো 20-25 মিনিট হয়তো তার চরিত্রটা ছিল, তো 20-25 মিনিটে সে তার যতটুকু করার সে কিন্তু ততটুকুই করে কিন্তু বেরিয়ে গেছে। এটাই হচ্ছে অভিনেতা,
আর একজন সুপারস্টার মেগাস্টারের মধ্যে তফাৎ। একজন অভিনেতা যে পাত্রে ঢালবে সেই পাত্রের আকার, সেই পাত্রের রং সে নিয়ে নেবে। একজন সুপারস্টার মেগাস্টারের ক্ষেত্রে ওটা করাটা খুব ডিফিকাল্ট হয়। ইনফ্যাক্ট তারা আদৌ করতে পারে কি না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তো এটাই ছিল আমার এই সিনেমাটা নিয়ে আমার একটা ছোট্ট ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।